আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক রসায়নবিদ্যা, নং তাহসিন মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আমরা আজ আলোচনা করতে চাচ্ছি আয়নীকরণ বিভাগ, পদার্থবিজ্ঞান মৌলের অবস্থান নির্ণয়, অবস্থান্ত মৌল, এসগুণাক মৌলের বৈশিষ্ট্য, ত্রিগুণাক মৌলের বৈশিষ্ট্য। তো আসলে আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি বা পটেনশিয়াল এনার্জি আমরা নবম দশম শ্রেণীতে শিখেছি। তারপরে আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি যে আয়নীকরণ বিভবটা কি। আসলে আয়নীকরণ বিভব হচ্ছে এখানে এম দ্বারা আমরা একটা ধাতু মেটাল বুঝিয়েছি, Mg না, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম না, এখানে গ্যাসীয় অবস্থায় এই মেটাল ধাতু ইলেকট্রন অপসারণ করে গ্যাসীয় অবস্থায় মেটালটি কি হয়েছে, ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। তো এখন আমরা বলতে পারি যে গ্যাসীয় অবস্থায় কোনো ধাতব পরমাণু ইলেকট্রন অপসারণ করে, একটি ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল পরিমাণ গ্যাসীয় ধনাত্মক আধান সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ বিভব। তাহলে কি বললাম যে গ্যাসীয় অবস্থায় এক মোল পরিমাণ কোনো পরমাণু একটি ইলেকট্রন অপসারণ করে এক মোল পরিমাণ গ্যাসীয় ধনাত্মক আধান সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটি হচ্ছে আয়নীকরণ বিভব। তাহলে আয়নীকরণ বিভব সাধারণত আমরা যেটা দেখি যে ধাতুগুলো আয়নীকরণ বিভব হয়ে থাকে, ধাতুর ক্ষেত্রে হয়ে থাকে। অধাতু কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করতে চায় না, ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং আয়নীকরণ বিভবটা সাধারণত ধাতুর ক্ষেত্রে হয় এবং এই জন্য আমরা এদেরকে ধাতুকে ধনাত্মক মৌল বলে থাকি, অর্থাৎ তারা ইলেকট্রন ত্যাগ করে। যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে প্লাস ধনাত্মক চার্জে চার্জিত হলো। কিন্তু ক্লোরিন কি হবে, ক্লোরিন যেহেতু অধাতু, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তির কথা আসতে পারে। তো আয়নীকরণ বিভব, এখন আয়নীকরণ বিভাগের কিছু প্রশ্ন আছে যে সোডিয়াম, এখানে একটা জিনিস বোঝার ইচ্ছা হয় যে প্রথম আয়নীকরণ বিভব, দ্বিতীয় আয়নীকরণ বিভব জিনিসটা কি। আসলে প্রথম আয়নীকরণ বিভব জিনিসটা হচ্ছে যে এই যে সোডিয়াম থেকে প্রথম ইলেকট্রনটি চলে গেল, অর্থাৎ আমরা যদি এরকম লিখি এই যে প্রথম ইলেকট্রনটি যাওয়ার পরে প্রথম ইলেকট্রনটি চলে গেল, তাহলে সেটা হলো প্রথম আয়নীকরণ বিভব, অর্থাৎ Na+। এখান থেকে যদি আর ইলেকট্রন যায়, অর্থাৎ তখন এটা তো 0 হলো। এবার যদি এইখান থেকে ইলেকট্রন যায়, অর্থাৎ এখান থেকে আরো একটা ইলেকট্রন যায়, তাহলে হবে সেটা দ্বিতীয় আয়নীকরণ বিভব। কিন্তু একেবারে আমি কিন্তু এভাবে লিখতে পারি না যে Na-2 ইলেকট্রন Na2+, এরকম কিন্তু আমি লিখতে পারি না, এভাবে হয় না। তাহলে প্রথম ইলেকট্রন যাওয়াটা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভব। প্রথম ইলেকট্রন যাওয়ার পরে যদি এক ধনাত্মক চার্জ গঠিত হলো, চার্জযুক্ত পরমাণুটি গঠিত হলো, তার থেকে আরেকটা ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রনটি যাওয়াটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ বিভব। দ্বিতীয় ইলেকট্রন যাওয়ার পরে যে দ্বিতীয় ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি পরমাণু তৈরি হলো, তার থেকে ইলেকট্রন যাওয়াটা হচ্ছে তৃতীয় আয়নীকরণ বিভব। তাহলে প্রথম আয়নীকরণ বিভব, দ্বিতীয় আয়নীকরণ বিভব, তৃতীয় আয়নীকরণ বিভব আমরা বুঝলাম। এখন একটা প্রশ্ন আসছে যে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ বিভব, অর্থাৎ এই যে জিনিসটা Na2+, এইটা সম্ভব হয় না, এটা তৈরি করা সম্ভব হয় না, গঠন করা সম্ভব হয় না, এরকম একটা প্রশ্ন আমরা সাধারণত পেয়ে থাকি। কিন্তু কেন এই সোডিয়াম দ্বিতীয় আয়নীকরণ বিভব সম্ভব হয় না, প্রথম আয়নীকরণ বিভব সম্ভব হয়? আমরা জানি যে প্রতিটি মৌল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। প্রতিটি মৌল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। এই অধিক স্থিতিশীলতার জন্য আমরা দেখি যে সোডিয়ামের বাইরের কক্ষপথের লাস্ট যে আউটার মোস্ট সেল যেটাকে আমরা বলি বা যোজনীয় স্তর যেটাকে বলি, তাহলে এস অরবিটালে একটি সিঙ্গেল ইলেকট্রন আছে। সুতরাং সিঙ্গেল যদি কোনো ইলেকট্রন থাকে, এস তো থাকার কথা দুইটা, সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে, যেহেতু একটা আছে সুতরাং এখান থেকে ইলেকট্রনটা সরানো ইজি। খুব অল্প তাপে অল্প শক্তি ব্যয় করে আমরা ইলেকট্রনটাকে কী করতে পারি, সরিয়ে দিতে পারি। সেটা আমরা সরিয়ে দিলাম, কিন্তু সরিয়ে দেওয়ার ফলে যে জিনিসটা হয়, সরিয়ে দেওয়ার ফলে ওই Na+
সাতটি নিয়নের ইলেকট্রন কাঠামো অর্থাৎ একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো গঠন কাঠামো পাই এবং যার বাইরের কক্ষপথে সাধারণত কয়টি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। এক্ষেত্রে এস অরবিটাল পূর্ণ, পি অরবিটাল পূর্ণ। তাহলে এই এস এবং পি অরবিটাল পূর্ণ থাকার কারণে এদের থেকে ইলেকট্রন ভেঙে একটা সিঙ্গেল ইলেকট্রন সরানো অনেক শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা আমরা সাধারণভাবে সাধারণ অবস্থায় সাধারণ পরীক্ষাগারে দেওয়া সম্ভব হয় না। সেই কারণে আমরা বলে থাকি যে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ বিভব সম্ভব নয়। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কার আয়নীকরণ বিভব শক্তি বেশি? যদি এরকম আসে যে এখানে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম 12 শুধুমাত্র একটা ইলেকট্রন বেশি, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন বেশি। এরকম যদি প্রশ্ন আসে যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এর মধ্যে কার আয়নীকরণ বিভব শক্তি বেশি, আমরা সাধারণত জানি যেখানে আকর্ষণ ক্ষমতা বেশি, অর্থাৎ যারা অধিক স্থিতিশীলতা থাকে, স্থিতিশীলতা এবং ইলেকট্রন অপসারণ করা দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা প্রক্রিয়া। যে স্থিতিশীল থাকতে চায় তাকে সরাতে গেলে সে থাকতে চাচ্ছে স্থিরভাবে, কিন্তু আমি সরাতে চাচ্ছি, সুতরাং আমাকে কিন্তু বেশি শক্তির প্রয়োজন, সেখানে শক্তি ব্যয় করতে হবে। আর যে থাকতে চাচ্ছে না, আমিও সরাতে চাচ্ছি, সেখানে কম শক্তি ব্যয় করতে হবে। সো এখানে যেহেতু এখানে এস অরবিটাল এখানে পূর্ণ, অর্থাৎ এই অরবিটালটি পূর্ণ অবস্থায় আছে, এর যেহেতু সর্বাধিক 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে এই অরবিটালটি কি আছে? পূর্ণ আছে। আর এইখানে যে এস অরবিটালটা আছে অপূর্ণ আছে, সিঙ্গেল আছে। জোড়বদ্ধ অবস্থায় যদি কেউ থাকে তাকে জোড় ভাঙতে হবে, জোড় ভাঙার পরে সেই ইলেকট্রনটা অপসারণ করতে হবে। আর যদি কেউ সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে জোড় ভাঙতে যে অতিরিক্ত শক্তিটা লাগতো সেটা লাগতেছে না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা সরাতে গেলে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে যেটুকু পূর্ণ অরবিটাল আছে, এখানে অপূর্ণ বা অপূর্ণ অরবিটাল আছে। সুতরাং এই অরবিটালের সিঙ্গেল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে, ম্যাগনেসিয়াম জোড়বদ্ধ ইলেকট্রন সরাতে তার চেয়ে অধিক শক্তির প্রয়োজন হয়। অধিক শক্তির প্রয়োজন হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভব শক্তি বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রশ্ন আসে যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে আয়নীকরণ বিভব শক্তি কার বেশি, তাহলে আমরা বলতে পারবো যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভব শক্তি বেশি। তো এভাবে সাধারণত আমাদের প্রশ্ন আসতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন আসে। এখন পরবর্তীতে আমরা আসি যে পদার্থজনিত মৌলসমূহের অবস্থান নির্ণয়। এটা আমাদের হয়ে গেল পদার্থজনিত মৌলসমূহের অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা নবম দশম শ্রেণীতে শিখেছি যে একটা পর্যায় সারণী সাধারণত অনুভূমিকভাবে যারা থাকে তারা হচ্ছে পর্যায় আমরা বলে থাকি, অর্থাৎ আমরা এই ধরনের কিছু দেখে থাকি, চিত্র দেখে থাকি, এই ধরনের একটা চিত্র আমরা দেখে থাকি। তো এইখানে সাধারণত যেটা আছে, এখানে যদি আমরা এরকম দিই, তাহলে এটা হচ্ছে 1, এটা 2 যদি আমরা দিই, এটা 3 যদি দিই, এটা 4, এটা 5 আরও আছে। তাহলে এই যে এইভাবে যারা আছে, অনুভূমিকভাবে যারা আছে, এগুলোকে আমরা সাধারণত পর্যায় বলে থাকি। অনুভূমিকভাবে যারা আছে সেটা পর্যায়। তাহলে এই যে রো, এই রোগুলো হচ্ছে একটা পর্যায়, আর স্তম্ভ বা কলাম এইগুলোকে আমরা সাধারণত গ্রুপ বলে থাকি। এই যে স্তম্ভ একটা গ্রুপ সাজাতে, এখন আধুনিক পর্যায় সাজানো অনুসারে এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, যদি এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা 6, এইভাবে চলে যাচ্ছে। তাহলে এই যে গ্রুপ খারাপভাবে যেগুলো থাকে সেগুলো গ্রুপ, আর অনুভূমিক যেগুলো থাকে সেগুলো পর্যায়। তো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারি যে ওই মৌলটি কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত। এটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। কিভাবে পারি? সাপোজ আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা বলি বা সোডিয়ামের কথা বলি, এখানে একটা জিনিস দেখা গেল যে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটি s1 অর্থাৎ s অরবিটালে গেছে, আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটি s3s2
এস অরবিটালে গেছে কিন্তু এখানে এস এরকম হয়। অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি, আমরা একটু এখানে বলি যে ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে মৌলসমূহকে সাধারণত 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে সাধারণত 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লক মৌল বলতে আমরা যেটা বুঝবো, সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে যায় এস ব্লক মৌল, যেমন আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম দুইটা হচ্ছে এস ব্লক মৌল। এমনিভাবে সর্বশেষ ইলেকট্রন যদি পিতে যায় সেটা পি ব্লক মৌল, সর্বশেষ ইলেকট্রন যদি ডিতে যায় ডি ব্লক মৌল, সর্বশেষ ইলেকট্রন যদি এফে যায় তাহলে এফ ব্লক মৌল। তো এই যে সর্বশেষ ইলেকট্রন যদি এস অন হয় তাহলে আমরা বুঝতে হবে সেটা 1 নম্বর গ্রুপের মৌল। যদি S2 হয় তাহলে বুঝতে হবে সেটি 2 নম্বর গ্রুপের মৌল। আর পর্যায়ে যেটা সব সময় এই যে কোয়ান্টাম সংখ্যা, সর্বাধিক যে কোয়ান্টাম সংখ্যা এখানে 3, এখানে হচ্ছে সর্বাধিক গাণিতিক সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা থাকে সেটি হচ্ছে পর্যায়। তাহলে আমরা যদি সোডিয়ামকে বলি তৃতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপের মৌল, তৃতীয় পর্যায়ে 2 নম্বর গ্রুপের মৌল। তাহলে S1 হলে 1 নম্বর গ্রুপের মৌল, S2 হলে 2 নম্বর গ্রুপের মৌল, আর পর্যায় যেটা হবে সর্বাধিক গাণিতিক সংখ্যাটাই হচ্ছে পর্যায় হবে। তেমনিভাবে আমরা যদি সর্বশেষ ইলেকট্রনটি পিতে যাই, যেমন আমরা যদি ফসফরাসের কথা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গেছে? পি অরবিটালে গেছে। পিতে যেহেতু গেছে তাই পি অরবিটাল পি ব্লক মৌল যদি পিতে যায় তাহলে সেই মৌলসমূহ গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, এস এবং পি অর্থাৎ সর্বশেষ স্তরের ইলেকট্রনের সাথে দর যোগ করতে হয়। তার মানে এখানে আছে 3 আর 2 5 এবং এর সাথে দর যোগ করলে কত হবে? 15। তাহলে ফসফরাসের গ্রুপ হচ্ছে 15, বাট পর্যায় হচ্ছে কত? 3। পর্যায় 3 কিন্তু গ্রুপ হচ্ছে কত? 15। তাহলে আমরা আরেকবার বলি, সর্বশেষ ইলেকট্রন যদি পিতে যায় তাহলে পি অরবিটালের সর্বশেষ ইলেকট্রনের পি এবং তার এস এর, অর্থাৎ ওই স্তরে, ওই শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সমষ্টির সাথে 10 যোগ করতে হবে। অর্থাৎ এখানে 2 আর 3 5, 5 আর 10 যোগ করলে 15, অর্থাৎ 15 হবে ফসফরাসের গ্রুপ। এরপরে যেটা আসে সেটি হচ্ছে যে যদি ডিতে যায় তাহলে কি হবে? ডিতে গেলে সাধারণত আমরা জানি যে ফসফরাস মানে বিশেষ করে 3D এবং 4s এর মধ্যে আগে এই 4s ইলেকট্রন যাওয়ার পরে কোথায় যায়? ডিতে যায়। কারণ যায় 4s এর শক্তি কম, ডি শক্তি বেশি, যে কারণে 4s পূর্ণ করার পরে ডিতে আসে। তো সেই কারণে ওই সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রন এবং তার আগের অরবিটালে ডি অরবিটাল ইলেকট্রন সমষ্টি করতে হবে, যোগ করতে হবে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। যেমন আয়রন 26, তাহলে দেখা গেল যে এখানে সর্বশেষ শক্তি স্তর 4 অর্থাৎ পর্যায় 4, এখানে এস অরবিটাল ইলেকট্রন সঙ্গে তার যে পূর্বের ডি যেটা আছে DD6 এটা যোগ করতে হবে। যোগ করলে তাহলে কত হলো? গ্রুপ হচ্ছে 8। তাহলে ডি অরবিটাল ইলেকট্রন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রনের সাথে তার পূর্বের অবস্থানের ডি অরবিটালের ইলেকট্রনটি কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে গ্রুপটা নির্ণয় হয়ে যাবে। তাহলে পর্যায় হচ্ছে 4 এবং গ্রুপ হচ্ছে কত? 8। এরপরে যদি এফ অরবিটালে কোনো ইলেকট্রন যায়, তো এফ অরবিটাল যেহেতু এরা ল্যান্টেনাইট এবং অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল এবং যারা পজিশনের নিচে অবস্থান করছে তাদের অবস্থান ফিক্সড করা, অর্থাৎ ল্যান্টেনাইট মৌলসমূহ ষষ্ঠ পর্যায়ে 3 নং গ্রুপের মৌল এবং অ্যাক্টিনাইট মৌলগুলো 7ম পর্যায়ে 3 নং গ্রুপের মৌল, এটা ফিক্সড করা। তাহলে আমরা যদি এফ অরবিটালের কথা বলি, এফ অরবিটালের মৌলসমূহ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে 3 নং গ্রুপের, অ্যাক্টিনাইট মৌলসমূহ আর ল্যান্থেনাইট মৌলসমূহ হচ্ছে 7ম পর্যায়ে 3 নং গ্রুপের মৌল, এই ফিক্সড করা। তাহলে আমরা অলরেডি একটা পর্যায়ে এবং একটা মৌল ইলেকট্রন থেকে মৌলটির পর্যায় এবং অবস্থান আমরা নির্ণয় করলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল বলতে আমরা কি বুঝি? অবস্থান্তর মৌল হচ্ছে আমরা আগে বলেছি যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে ইলেকট্রন
বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহ 4 শ্রেণীতে ভাগ করা গেছে। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক, এফ ব্লক। সেই ডি ব্লক মৌলসমূহ আবার তার একটা বৈশিষ্ট্য আছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যদি কোনো ডি ব্লক মৌলের ডি অরবিটালটি কি থাকে, আংশিক পূর্ণ থাকে এবং অপূর্ণ থাকে, তাহলে সেটি ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। আংশিক পূর্ণ অর্থাৎ তারা আয়নিত অবস্থায় থাকতে হবে। আয়নিত অবস্থায় যদি তাদের ডি অরবিটালটি কি থাকে, অপূর্ণ থাকে, অর্থাৎ পূর্ণ থাকবে না। পূর্ণ বলতে কত, D10 থাকবে না। D1 থেকে 9 যেটা হতে পারে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। যেমন আমরা যদি এরকম একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন? দেখা যাক, এখানে কিন্তু দুইটি মৌলই হচ্ছে ডি ব্লক মৌল, কারণ সর্বশেষ কিন্তু দিতে গেছে, স্ক্যান্ডিয়ামে যেমন দিতে গেছে আর জিঙ্কেরও কিন্তু দিতে গেছে, অর্থাৎ দুইটি মৌলই হচ্ছে ডি ব্লক মৌল, বাট এরা অবস্থান্তর মৌল না। কারণ অবস্থান্তর মৌলে বলা হয়েছে কি ডি অরবিটাল কি থাকতে হবে, অপূর্ণ থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্ক্যান্ডিয়াম তো পূর্ণ আছে, কিন্তু না, যখন সে যৌগ গঠন করবে অর্থাৎ স্ক্যান্ডিয়াম 3+ সাধারণত যার অবস্থায়, তখন কিন্তু এস এবং ডি অরবিটাল 0 হয়ে যায়, অর্থাৎ ডি অরবিটাল কোনো ইলেকট্রন থাকে না। আবার Zn2+ যখন গ্রহণ করে তখন ডি অরবিটালে কিন্তু 10টি ইলেকট্রন থাকে। তাহলে একটা স্ক্যান্ডিয়ামে কিন্তু ডি অরবিটাল কোনো ইলেকট্রন থাকছে না, আবার জিঙ্কের ইলেকট্রন ডি অরবিটালে 10টি ইলেকট্রন পূর্ণ আছে। তাহলে অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুসারে এরা অবস্থান্তর মৌল নয়, বাট ডি ব্লক মৌল। কারণ এর সর্বশেষ ইলেকট্রন দিতে গেছে ঠিক আছে, কিন্তু জানিত অবস্থায়, আনিত অবস্থায় এদের ইলেকট্রন থাকে না। এদের ডি অরবিটালে স্ক্যান্ডিয়াম যেমন থাকছে না, জিঙ্কের আবার পূর্ণ আছে, সেই কারণে এরা অবস্থান্তর মৌল নয়। এস ব্লক আমরা জানি যে এস ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য, এস ব্লক মৌলসমূহের সবাই S1 আর S2 যেটা বলি, সবাই কিন্তু ধাতু। এস অরবিটাল এস ব্লক মৌল কিন্তু সবাই ধাতু। 14টি আমরা এস ব্লক মৌলের সংখ্যা দেখি কতটি, 14টি, অর্থাৎ 1 এবং 2 নম্বর গ্রুপে, যেহেতু 7টি পর্যায়, 7 করে 14টি হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সর্বোচ্চ বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিক তড়িৎ ধনাত্মক মৌল। এরা অধিক তড়িৎ ধনাত্মক মৌল, অর্থাৎ এরা ইলেকট্রন ত্যাগ করতে চায়, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এবং এরা আবার ধাতুর ক্ষেত্রেও তাই। এরা যেহেতু পজিশনের বামে অবস্থিত, পজিশনের বামে অবস্থান করার কারণে এরা কি হচ্ছে, সবচেয়ে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং ধাতুর ধর্ম এদের সবচেয়ে বেশি। এখন এস ব্লক মৌলসমূহের সাধারণত আমরা আরেকটা নাম যেতে পারি, সেটা হচ্ছে যখন এস কম হয়, অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌলসমূহকে আমরা সাধারণত কী বলে থাকি, ক্ষার ধাতু বলে থাকি। অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো আছে এদেরকে আমরা ক্ষার ধাতু বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে সোডিয়ামকে কেন আমরা ক্ষার ধাতু বলি? সোডিয়ামকে আমরা কেন ক্ষার ধাতু বলি? তার কারণ হচ্ছে সোডিয়াম অত্যন্ত সক্রিয় মৌল, একটু রূপার মতো চকচক করে এবং নরম। সোডিয়াম, পটাশিয়াম হচ্ছে নরম ধাতু এবং এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, পিস করা যায়, গোস্তের মতো টুকরা টুকরা করা যায়। এদেরকে কিন্তু স্বাভাবিক অবস্থায় রাখা যায় না, এদেরকে রাখতে হয় সাধারণত কেরোসিন বা বাতাসের সঙ্গে মিশবে না এমন একটি দ্রব্যের ভিতরে একে রাখতে হয়, যাতে একটা প্রলেপ সৃষ্টি করানো যায়। এই মৌলটি, এই সোডিয়াম, পটাশিয়াম, এরা যাতে বাতাস অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে। বাতাসের সংস্পর্শে আসলে কী হবে, বাতাসের সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে তারা অক্সাইড গঠন করবে, অর্থাৎ সোডিয়াম অক্সাইড গঠন করে এবং এই সোডিয়াম অক্সাইড বায়ুর যে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পের সাথে আমরা ক্রিয়া করে কি করে, তীব্র ক্ষার তৈরি করে। যেহেতু সোডিয়াম ফাইনালি তীব্র ক্ষারে রূপান্তরিত হয়ে যায়,
সেই কারণে সোডিয়ামকে আমরা ক্ষার ধাতু বলে থাকি। প্রশ্ন আসতে পারে সোডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি যে সোডিয়াম অত্যন্ত সক্রিয় মৌল এবং তীব্র তড়িৎ ধনাত্মক হওয়ার কারণে সে বাতাসের সংস্পর্শে এসে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। সোডিয়াম অক্সাইড বা বায়ুর জলীয় বাষ্প বা পানির সংস্পর্শে এসে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, যেটা একটি তীব্র ক্ষার। এই তীব্র ক্ষার তৈরি করার কারণে আমরা সোডিয়ামকে কি বলি? ক্ষার ধাতু। আবার তাহলে গ্রুপ 1কে যদি ক্ষার ধাতু বলা হয়, তাহলে গ্রুপ 2কে কি বলা হবে? গ্রুপ 1কে যদি আমরা ক্ষার ধাতু বলে থাকি, তাহলে গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু বলে থাকি। এরাও ক্ষার ধর্মী, কিন্তু মৃৎক্ষার ধাতু। মৃৎ কথার অর্থ হচ্ছে মাটি, এবং মাটিতে এরা অধিক পরিমাণে পাওয়া যায়, এবং মাটিতে সাধারণত এরা অক্সাইডের রূপে থাকে, এবং এই অক্সাইড পানির যখন পায় তখন সেটা কি হয়ে যায়? দুর্বল ক্ষার তৈরি করে, তবু ক্ষার তৈরি করে। যেমন আমরা ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এইটা ক্ষার তৈরি করছে, এবং এটা মাটিতে অধিক পরিমাণে থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের তাসে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, এই যে মৌলগুলো এরা মাটিতে অধিক পরিমাণে থাকার কারণে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তাহলে আমরা গ্রুপ 1-এর মৌলগুলিকে ক্ষার ধাতু বলি, গ্রুপ 2-এর মৌলকে আমরা সাধারণত মৃৎক্ষার ধাতু বলি। এসিড মৌল এত অধিক ধনাত্মক যে কারণে পজিশন অনুযায়ী কিন্তু আবার অধিক 17 নম্বর গ্রুপের মৌল, হ্যালোজেন মৌল যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা তীব্র ঋণাত্মক মৌল হওয়ার কারণে এদেরকে বেরিয়ে দেওয়া হচ্ছে, মাঝখানে নিষ্ক্রিয় গ্যাস বা শূন্য গ্রুপের মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে। এরপরে যেটা আমরা আসতে পারি সেটা হচ্ছে পিউরাক। পিউরাক মৌল সাধারণত এরা 36টির মতো মৌল হয়। পিউরাক মৌল এরা ধাতু, অধাতু, উপধাতু উভয় রকম হতে পারে। যেমন আমরা দেখছি যে সোডিয়াম এস বলক মৌলসমূহ সব ধাতু, এখানে কোনো অধাতু বা উপধাতুর কোনো অবস্থান নেই। হ্যাঁ, উপধাতু আছে, বেরিলিয়াম অক্সাইড খানিকটা অনেক সময় উভধর্মী দেখায়, উভধর্মিতা প্রকাশ করে। আর পিউরাক মৌলসমূহ ধাতু, অধাতু, উপধাতু সব মিলাই আছে। তো পিউরাক মৌলসমূহের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সাধারণত আস্তে আস্তে যখন আমরা পানির সংখ্যা বাড়ার সাথে সাথে ধাতুধর্ম কমতে থাকে, অধাতুধর্ম আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখানে পিউরাক মৌলসমূহের এখানে আমরা যে প্রশ্নটা আমাদের বেশি আসে সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অবস্থায় থাকে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অবস্থায় থাকে এবং ডাইমার গঠন। এখানে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে এদের আরেকটা গ্রুপ আছে চালকোজেন মৌল। চালকোজেন অর্থাৎ 16 নম্বর গ্রুপের মৌল যারা আছে, অক্সিজেন, সালফার, সিলিনিয়াম, টোনিয়াম, পোলোনিয়াম ইত্যাদি মৌলগুলোকে, এই যে পিউরাক মৌল, এরা এই পিউরাক মৌলগুলোকে চালকোজেন মৌল বলে থাকি। বিশেষ করে 16 নম্বর গ্রুপের মৌল। 16 নম্বর গ্রুপের চালকোজেন বলার কারণ হচ্ছে এরা আকরিক গঠনকারী, আকরিক তৈরি করার ক্ষেত্রে এরা ভূমিকা রাখে। আকরিক গঠনকারী মৌল হিসেবে আমরা অপর নাম হচ্ছে চালকোজেন মৌল 16 নম্বর গ্রুপে বলে থাকি। এছাড়া 17 নম্বর গ্রুপের মৌল, সেটিও কিন্তু বিশেষ করে 13 থেকে 18 সব পিউরাক মৌল। 17 নম্বর গ্রুপের মৌল এদেরকে হ্যালোজেন মৌল বলে থাকি। কেন হ্যালোজেন মৌল বলে থাকি? তার কারণ হচ্ছে এরা সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়। হ্যালোজ কথার অর্থ হচ্ছে সামুদ্রিক যে রত লবণ, হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ, অর্থাৎ সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন এদের উৎস হচ্ছে সামুদ্রিক লবণে, সমুদ্রে। সেই কারণে এদের অপর নাম হচ্ছে হ্যালোজেন মৌল। আর নিষ্ক্রিয় মৌল তো আছেই, যারা 18 নম্বর গ্রুপের মৌল, এরাও পিউরাক মৌল। এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে থাকি। তাই তাছাড়া এরা কিন্তু কার্বন যেমন বিদ্যুৎ পরিবাহী বা অপরিবাহী দুই রকম হতে পারে। তাহলে এরা ধাতু, অধাতু, উপধাতু সব মিলাই কিন্তু পিউরাক মৌল আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে AlCl3। আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করার বিষয়টা হচ্ছে ডাইমার বলতে বোঝায় যে একই মৌল যদি দুইটি অণু একসঙ্গে থাকে, একসঙ্গে অ্যাড হয়ে থাকে, তাহলে সেটা ডাইমার। ডাইমার হতে গেলে এখানে কি হতে হবে? ডাইমার হতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে Al2Cl6 হবে।
আমরা জানি যে অ্যালুমিনিয়াম যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন গঠিত হয় তার বাহ্যিক কক্ষপথে সাধারণত কয়টি ইলেকট্রন, তার বাহ্যিক কক্ষপথে সাধারণত 6টি ইলেকট্রন থাকে। এই 6টি ইলেকট্রন থাকার কারণে, তার বাহ্যিক কক্ষপথে 6টা ইলেকট্রন থাকার কারণে তারা অষ্টক পূরণ করার জন্য আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই দুইটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাশাপাশি আসার ফলে একটি অণুর একটি ক্লোরিন পরমাণু কি করছে, একটি অণুর একটি ক্লোরিন পরমাণু এক জোড়া ইলেকট্রন অ্যালুমিনিয়ামের সঙ্গে শেয়ার করছে, অপর ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণুটির ক্লোরিন পরমাণুর এক জোড়া ইলেকট্রন অন্য অ্যালুমিনিয়াম পরমাণুর সঙ্গে শেয়ার করে এরা কি করছে, যে পরস্পরে অষ্টক পূরণ করছে। অষ্টক পূরণ করে তাদের নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করছে। নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করার ফলে দেখা যায় যে এর বাইরের কক্ষপথে অষ্টক পূরণ হয়ে গেছে। এই অষ্টক পূরণ করার জন্য সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইড টাইমার হিসেবে থাকে, তবে উচ্চ তাপমাত্রায় এই অণুটি ভেঙে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।